অবস্থা তো নাজেহাল, চলুন বাসায় ফিরে যাই। আশা সন্ধ্যার কথাকে পাত্তা দিল না, উল্টো বলল, ভালো লাগছে এতগুলো বছর পর নিজের ক্যাম্পাসে এসে। সন্ধ্যা বুক ভরে শ্বাস টেনে বলল, ভীষণ ভালো লাগছে। আমার ক্যাম্পাস এটা, কত স্মৃতি জড়িয়ে আছে। একটা পুকুর, সে আমার কত আপন জানেন। সে কি আমার থেকেও বেশি আপন? মোটেও না, তবে জীবনে বেশি কিছু মুহূর্তে সে আমার পরম আপন ছিল। তখন কেউ ছিল না আমার পাশে, সেই পুকুর ছাড়া। আমি বলতাম আর সে শুনতো। সন্ধ্যা মৃদু হেসে বলল, হিংসা করছেন ডাক্তার? জি ম্যাডাম, আপনার ডাক্তার হিংসা করছে, তাও আবার সামান্য এক পুকুরকে নিয়ে। সে সামান্য নয় ডাক্তার, সে অসামান্য এক সুন্দর আরাধ্যায়। যাবেন সেই পুকুরে, একদম মন ভালো হয়ে যাবে। চলো দেখা যাক তাকে, যে আমার রমণীর হৃদয়ের এক অংশ জুড়ে। কথাটা বলে আশার সন্ধ্যার হাত মুঠো নিল। প্যারিস রোড থেকে কিছুটা সামনে এক পুকুর। দুজনে পুকুরের সিঁড়িতে বসলো। সন্ধ্যা হাত দিয়ে ছুঁয়ে দিল জল। কি শান্তি তাকে ছুঁয়ে দিতে পেরে। আশার পুকুরের দিকে তাকে বলল, এই যে আমি শুধু তোমায় দেখতে এসেছি, নাথিং এলস। অ্যান্ড ধন্যবাদ মিস্টার পুকুর। ওপস, মিসেসও হতে পারে, জানা নেই। ধন্যবাদ আমার সন্ধ্যার জীবনে ছিলে বলে। দোয়া করবে আমাদের জন্য। সন্ধ্যা আষাঢ়ের কথাগুলো শুনে হাসলো। একটু বিকেল হতেই টুকিটাকি চত্বর দিয়ে ঘুরে খালার বাসায় আসলো। আজ এখানেই থাকবে, কাল ফিরবে বাড়ি। সকালে আর দুপুরের রান্না সন্ধ্যার রেঁধে এসেছিল, কিন্তু রাতের রান্না করে আসেনি। আরও একা একা কি করছে না করছে ভেবে সন্ধ্যা ফোন করলো। আরও বাড়ির বাহিরে দাঁড়িয়ে আছে, ডেলিভারি ম্যান আসবে সেজন্য। আরাধ্য পাঠিয়েছে, বলেছে খাবার নিয়ে নিতে। আরাধ্য বাসাতেই আছে, কি যেন করছে রান্নাঘরে। আরও অপেক্ষা করতে করতে বিরক্ত হলো ডেলিভারি ম্যানকে এখনো আসতে না দেখে। বিরক্তিতে সূচক উচ্চারণ করলো। হঠাৎ করে হাতে থাকা মুঠো ফোনটা বেজে উঠল। আরও ফোনটা রিসিভ করে বলল, হ্যালো মামুনি, বলো। সন্ধ্যা ওপাশ থেকে বলল, কি করছিস? রাস্তায় দাঁড়িয়ে আছি। কেন? ডেলিভারি ম্যানের জন্য খাবার অর্ডার দিয়েছিলাম। ও, ভালো করেছিস। আমি আরো ফোন দিয়েছি এটার জন্য। তুমি বাবাই পৌঁছেছো তো ঠিক মতন? কোনো সমস্যা হয়নি তো? না, সমস্যা হয়নি, এসে ঘোরাঘুরিও করেছি। আচ্ছা রাখছি মামুনি, ডেলিভারি ম্যান এসে চলে এসেছে। আরও ফোনটা কেটে ডেলিভারি ম্যানের থেকে খাবারটা নেওয়ার সময় ধমক দিতে ভুলেনি। ধমক দিয়ে বলেছিল, সে কখন ফোন দিয়ে বলেছেন আপনি এসে পড়েছেন? এই আপনার আশা? দুঃখিত ম্যাম, জ্যাম ছিল, সেই জন্য দেরি হয়েছে। আরও খাবারগুলো নিয়ে বাড়িতে আসলো। টেবিলে খাবার রেখে রান্নাঘরে উকি দিয়ে দেখলো আরাধ্য মনোযোগ দিয়ে কি যেন ব্লেন্ড করছে। কি ব্লেন্ড করছে আরও জিজ্ঞেস করলো, কি তখন থেকে করছেন রান্নাঘরে? আরাধ্য ব্লেন্ডের জগ থেকে সবুজ কালারের কিছু একটা গ্লাসে ঢেলে বলল, আমার হাতের স্পেশাল জুস বানালাম। কিসের? কাঁচা আমের? আমিও খাবো, একটু দিন না গ্লাসে। আরও এগিয়ে এসে গ্লাসে ঢালতে গেলে আরাধ্য বাধা দিয়ে বলে, মরার শখ জাগছে তোর? এই জুস তোর জন্য না, আমার ওয়ান অ্যান্ড ওয়ানলি ঘষেটি খালার জন্য। স্পেশাল কিছু নাকি? ইয়েস সোনা, খাবার এসে গেছে। হুম। গুড। এক কাজ করো তো, শুকনো মরিচের গুঁড়ার বাটিটা নিয়ে আয়। কি করবেন? নিয়ে আয় না। আরও নিয়ে আসলো। আরাধ্য খাবারগুলোকে দুভাগ করলো। খাবার অর্ডার দিয়েছিল কষা মাংস, কাচ্চি, পায়েস, আরও কিছু খাবার। খাবারে এক ভাগে কষা মাংসে মরিচের গুঁড়া, পায়েসে এক গাদা লবণ মিশিয়ে সাজিয়ে রাখলো। এরপর পকেট থেকে ফোনটা বের করে খালাকে ফোন দিয়ে জিজ্ঞেস করলো, খালাজান আপনি কত দূর? শ্রেয়া বাড়ি থেকে বের হয়ে গাড়িতে উঠে বলল, গাড়িতে। একা আসতেছেন? না। তাহলে সাথে কি কুত্তা বিড়াল নিয়ে আসতেছেন? না। তাহলে? তোমার ভাইকে নিয়ে আসতেছি। আমার ভাই? হু ইজ মাই ব্রাদার? আমার ভাই বলতে তো আয়ুষ, তাকে তো আপনি আনবেন না সাথে, এ আমি জানি। আমার বড় ছেলে সাগর। তোমার ছেলে? শুনেছি তুমি তো মা হওয়ার যোগ্য নও। তাহলে তুমি ফিটার খাওয়া বাচ্চা নও যে না বোঝার ভান করছো। ওকে, সাবধানে এসো, আকুল হয়ে অপেক্ষা করছি তোমাদের। আরাধ্য ফোন কেটে দিয়ে চেয়ারে পায়ের উপর পা তুলে বসে অপেক্ষা করতে লাগলো। আরুকে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে বলল, দাঁড়িয়ে থাকিস না বস। আরু বসলো। মিনিট 20 পর শ্রেয়া আসলো, সাথে তার সেই লম্পট ছেলে সাগরও।
এমনভাবে সেজে এসেছে যেন মনে হচ্ছে বিয়ে বাড়িতে জামাই আদর খেতে এসেছে। আরাধ্য হাসি মুখে বলল। অনেক অপেক্ষা করালেন খালা, বসুন। শ্রেয়া বলতে বলতে বলল। সন্ধ্যা আসার কোথায়? বাসায় নেই। ভ্রু কুচকে আসলো শ্রেয়ার। নেই মানে? নেই মানে নেই। কোথায় গেছে? রাজশাহী। উফ, এসে থেকে শুধু প্রশ্ন করেই যাচ্ছেন। রিল্যাক্স হন তো। তা মহাসাগর, আপনি কেমন আছেন সেদিনের মাইর খাওয়ার পর থেকে? সাগর কটমট করে তাকালো। আরাধ্য খাবারের প্লেট এগিয়ে দিয়ে বলল। আপনাদের জন্য রেস্টুরেন্ট থেকে আনিয়েছি। ভীষণ এক্সপেন্সিভ ছিল আর ভীষণ টেস্টিও। তুমি কি শুধু খাওয়ার জন্য ডেকেছো আমাদের? শ্রেয়ার কথায় বাঁকা হাসলো আরাধ্য। জি খালাজান, জাস্ট খাওয়াতে। মহাসাগর খাওয়া শুরু করুন, আমরাও করি। আরও বসতো। আরাধ্য খাওয়া শুরু করলো। শ্রেয়া কাচ্চি দিয়ে শুরু করলো। আসলেই টেস্ট। তারপর কষা মাংস দিয়ে খেলো। দু গাল খেতেই ঝালে হু হা করা শুরু করলো। কি হয়েছে খালা, হা হু করছেন কেন? এত ঝাল কেন? ঝাল? কই, আমরা তো খাচ্ছি। মহাসাগর, আপনার ঝাল লাগছে? না। খালা, এই সামান্য ঝাল খেতে পারছো না, কাচ্চি খাও। আমি শরবত নিয়ে আসছি। আরাধ্য রান্নাঘর থেকে শরবত নিয়ে আসলো। কাচ্চি খাওয়ার শেষে দুজনকে পায়েস দেওয়া হলো। দুজনেই 1 চামচ মুখে দিতেই উল্টি এসে গেল নোনাতে। এত পরিমাণ লবণ দিয়েছিল আরাধ্য। কি হয়েছে আবার? সাগর রাগী চোখে তাকিয়ে বলল। হোয়াট ইজ দিস? পায়েস মিষ্টির বদলে নুনতা কেন? আরাধ্য অবাক হওয়ার ভান করে বলল। নোনতা? কই দেখি। হালকা টেস্ট করে বলল। কই নোনতা? এ তো মিষ্টি। মস্করা করছো আমার সাথে? একদমই না। আচ্ছা, পায়েস রাখেন, ঠান্ডা ঠান্ডা শরবত খান। আরাধ্য এগিয়ে দিল স্পেশাল শরবতটা। শ্রেয়া সাগর মুখে দিতেই তিতায় মুখ চেপে পেছনের দিকে দৌড় লাগালো। পুরো মুখ তিতায় ভরে গেছে। শেষ পর্যন্ত কিনা করলা জুস। পেটের সব বের হয়ে গেল শ্রেয়া সাগরের। এভাবে শায়েস্তা করলো ডেকে এনে। আর তারাও কি বলদ, চলে আসলো বেহেয়ার মতো। সাগর এগিয়ে আসলো মুখ ধুয়ে। আরাধ্যর সামনে দাঁড়িয়ে বলল। কাজটা ঠিক করলে না? আরাধ্য সাগরের বাম গালে হাত রেখে বলল। ঠিক ভুল আপনার বোঝার বয়স নেই বাচ্চা। মায়ের আঁচলের তলেই থাকুন, অন্যের বউয়ের দিকে নজর না দিয়ে। আজ তোমায় একটা চ্যালেঞ্জ করলাম আরাধ্য আহমেদ। তোমার চোখের সামনে আমি তোমার বউকে ছুবো, তবে সেটা জেসে ছোঁয়া নয়, একদম গভীর ছোঁয়া। ইউ নো হোয়াট আই মিন? আরাধ্য বাঁকা হাসলো। তারপরই সাগরের গলা চেপে ধরে বলল। একটা কথা মাথায় রাখিস, ডক্টররা যেমন মানুষের জীবন বাঁচাতে পারে তেমন মারতেও পারে। আর আমি একবার তোর পেছনে লাগলে তোর সহ তোর সৎ মায়ের জীবন একেবারে নরক বানায় দিব। তুই বলেছিস আমার সামনে আমার বউকে তুই গভীরভাবে ছুঁয়ে দিবি, তাই তো? জাস্ট হাত লাগিয়ে দেখা এখন। আরাধ্য ছেড়ে দিল। সাগর সাহসে দেখিয়ে আরোর দিকে এগোতে নিলে শ্রেয়া আটকে দেয়। কি করছো কি? মার খাওয়ার শখ জেগেছে নাকি? খেলে একাকি খেও। তোমাকে ছাড়াতে গিয়ে আমি উল্টো মার খেতে পারবো না। চলো এখন। এমন খাবার খাওয়ালো আমার বোনের ছেলে যে আজীবন মনে রাখবো। অবশ্যই মনে রাখবেন খালাজান। আপনাকে কিন্তু আমি অনেক ভালোবাসি খালাজান। কিন্তু আপনি তো খাবারই খেলেন না ভালো মতন। খাবার নষ্ট করা কিন্তু ভালো কথা না। তোমার খাবার তুমি খাও, এর চেয়ে আমাদের বলতে আমরা এর চেয়েও এক্সপেন্সিভ খাবার নিয়ে আসতাম। নেক্সট টাইম নিয়ে আসবেন। রাতটা থাকবেন এখানে আজ? তার কোনো দরকার নেই। আমার আলিশান প্রাসাদ আছে, যা তোমাদের বাড়ির চেয়েও বিশাল বড়। কি করব বলুন? আমার মা তো আর সুগার ড্যাডি বিয়ে করেনি, করেছে ইয়াং হ্যান্ডসাম সুদর্শন ডক্টরকে। তার ইনকামে যা পেরেছে তাই করেছে। টাকা লাগলে বলো। আমার তো টাকার দরকার নেই খালাজান। তাহলে কি দরকার? জান, আপনাদের জান দরকার। বিশেষ করে আপনার এই সতীনের ছেলেটা দিতে পারবেন? তার বিনিময়ে কি তুমি তোমার মায়ের জানটা আমায় দিতে পারবে? যদি পারো তাহলে আমি দিয়ে দেব। আরাধ্যর ঠোঁটে বাঁকা হাসি, কিন্তু চোখে স্পষ্ট রাগের আভাস। আমার মায়ের দিকে জাস্ট চোখ তুলে তাকিয়ে দেখুন, সেই চোখই আমি উপড়ে ফেলবো। আর সেখানে জানের কথা বলছেন, তার আগেই তো আপনি 3.5 হাত মাটির তলে চলে যাবেন। চ্যালেঞ্জ করছো? আই হেট ইওর মাদার। তাতে আমার বাল ছেঁড়া গেছে। আপনি যদি এটাকে চ্যালেঞ্জ ধরেন তাহলে ধরুন। ওকে, আই এক্সপেক্ট দিস। সাগর চলো। শ্রেয়া চলে গেল। সাগর রেগে বলল শ্রেয়াকে। নিয়ে আসলে কেন? দিদাম 2-4 খা। আরাধ্যর সাথে পারবি তুই? তোকে তুলে আসার মারে শক্তি আছে ওর শরীরে। সামনাসামনি কিছু করলে আমরাই হেরে যাব। পিঠ পিছনে করতে হবে। কি করতে বলছো তাহলে?
সেটা ধীরে ধীরে বলবো। তোর আরো চাই তো? হ্যাঁ, বিয়ে নাকি? আগে এক রাতের জন্য পাই, তারপর বিয়ে করবো নাকি অন্য কিছু সেটা পরের ব্যাপার। ওকে, পেয়ে যাবি। এক রাতের জন্য আরুকে। এখন বাসায় চল, মুখ একদম তেতো আমার। আরু টেবিলের সব কিছু গুছিয়ে রুমে এসে দেখলো আরাধ্য ব্যালকনিতে 2 হাত পেছনে দিয়ে দাঁড়িয়ে আছে। আরু গিয়ে পাশে দাঁড়ালো। আশ্চর্য, আমাদের জীবন এমন স্টার জলসার সিরিয়ালের মতন হয়ে গেল না কেন? আপনারা খালা এত বেয়াদব কেন? হ্যাঁ, সিরিয়ালের ভিলেনদের মতন। পারিবারিক শিক্ষার কমতি আছে। সেই পরিবারে তো মামনিও মানুষ হয়েছে। হাতের আঙুল কি সমান? না। তাহলে ভাবিস কিভাবে আমার মায়ের মতন সবাই হবে? আমাদের মেয়ে যদি ওনার মতন হতো তাহলে চড়িয়ে গাল লাল করে দিতাম। তার মতন হতেই দিতাম না আশাকে। আশাটা কি? আমাদের পুচকির নাম। কি? আমি সেদিন ভর দুপুরে স্বপ্ন দেখেছি আমার মেয়ে হয়েছে, আর তার নাম আমি আশা রেখেছি। আমাদের আশা। ছেলে হলে কি নাম রাখবেন ভরসা? ছেলে হবে না, প্রথমে মেয়েই হবে, দেখিস। এত কনফিডেন্স? ইয়েস ম্যাডাম। চলুন ঘুমাবো, রাত হলো তো। শুধুই ঘুমাবো? তো কি করবেন? বিবাহিত পুরুষ ঘুমানো ছাড়া তো অনেক কিছুই করে ম্যাডাম। আরু রুমে চলে আসলো। বিছানায় শুয়ে চাদর টেনে বলল, লাইট নিভিয়ে দিয়েন, আমি ঘুমালাম। আরাধ্য লাইট নিভিয়ে আরুর কাছে চলে আসলো। অতঃপর কপালে শুষ্ক ঠোঁটে চুমু খেলো। তারপর ইতিহাস। আরুর এক্সাম শুরু কাল থেকে। সকালে বই সামনে রেখে পড়ছে আর বেডে বাটার লাগাচ্ছে। আরাধ্য কফির মগে চুমুক দিয়ে ভেজা চুল মুছে বলল, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নাকি তুই? এত পড়া দেখাচ্ছিস যে সকাল সকাল। কাল থেকে এক্সাম, আর আমি কিছুই পারি না। সারা বছর না পড়ে এক্সামের আগের দিন পড়তে বসলে তো এমনই হবে। বিয়ের পর পড়া হয়নি নাকি? কেন, আর কোনো বিবাহিত মহিলারা পড়েনি? কি জানি। মা বাবা আজ আসবে না? কবে আসবে? আগামীকাল। ঘুরুক আর কয়টা দিন। হসপিটাল থেকে অলরেডি বাবাকে ফোন করছে। আপনিও এক সময় এমন ব্যস্ত হয়ে যাবেন, তাই না? আমিও একেবারে পাক্কা গৃহিণী হয়ে যাব। তুই তো গৃহিণী। আচ্ছা, আমি বের হব, কিছু লাগলে বলিস ফোনে। আয়ুষ সোফায় বসে বসে পপকর্ন খাচ্ছে আর ইংরেজি মুভি দেখছে, যার অর্থ তার মাথার উপর দিয়ে যাচ্ছে, কিন্তু তারপরও সে সেই সিনগুলো দেখে মানে বুঝে নিচ্ছে। কণার রান্নাঘরে আয়ুষকে ডেকে বলল, আয়ুষ, টেবিলের ওপর গরম মশলার বাটি আছে, দিয়ে যা তো। আয়ুষ উঠে দাঁড়ালো। টেবিলের সামনে এসে গরম মশলার বাটি খুঁজলো। কই গরম মশলা? এখানে তো কোনো গরম মশলা নেই, সবই তো ঠান্ডা। গরম তো কোনো কিছুই নেই। কি রে, পেলি? এখানে তো কোনো গরম মশলার বাটি নেই মা। আছে তো, দেখ, আমি টেবিলে রেখেছি। নেই মা। যদি আমি এসে পাই তখন? আচ্ছা, থাকলে তো পাবে। কোনা রান্নাঘর থেকে বেরিয়ে আসলো। কোনা এগিয়ে এসে আয়ুষের হাতের পাশে থাকা গরম মশলার বাটি নিয়ে বলল, এটা কি তো বাপের মাথা? আয়ুষ ভ্রু কুঁচকে বলল, এটা গরম মশলা? আরে ওকে মা, এটা তো ঠান্ডা। এটা কিভাবে গরম মশলা হয়? বলদের নামই গরম মশলা, এর সাথে গরমের কোনো সম্পর্ক নাই। তাহলে আমার দোষ মাথায়, দোষ তো নামের। ঠান্ডা জিনিসের নাম যদি গরম মশলা নাম রাখে, তাহলে তো আমি গরম জিনিসই খুঁজবো। আর তুমি তো সেই এসেই নিলে, তাহলে কেন আমায় বললে? তোমার জন্য আমার মুভি দেখা মিস হয়ে গেল। মুভিটা কি সুন্দর ছিল। আর ডেকো না তো। দুদিন পর রাজশাহী থেকে ঢাকা ফিরেছে সন্ধ্যা আসার। ঠিক বিকেলের দিকে এসে পৌঁছিয়েছে বাসায়। তখন আরু বাগানের দোলনায় বসে বই পড়ছিল। আজ এক্সাম ছিল। এক্সামটা ভালোই হয়েছে। আরাধ্য হেল্প করেছিল গতকাল রাতে পড়তে। রাজশাহীর বিখ্যাত আম দিয়েছে সন্ধ্যার খালা। আরু আমগুলো নিয়ে সুন্দর মতো রেখে দিল। আশার সন্ধ্যাকে সোফায় বসতে বলে আরু ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে এগিয়ে দেয়। সন্ধ্যা নিজে খেয়ে মেয়েকেও খাইয়ে দেয়। আশার পানিটা খেয়ে বসা থেকে উঠে দাঁড়ায়। সন্ধ্যা ভ্রুকুসকে জিজ্ঞেস করল, কোথায় যাবেন? আশার হাত ঘড়িতে সময় দেখে বলল, হসপিটালে, রাতে কথা হবে, আসছি। আশার চলে যায়। আরু সন্ধ্যার কাছে জিজ্ঞেস করে রাতের জন্য কি রাঁধবে। সন্ধ্যা বলল, একটু চিকেন আর ডাল রান্না কর। আরু ফ্রিজ থেকে মাংস বের করে ভিজিয়ে ডাল বসিয়ে দিল চুলায়। সন্ধ্যার পর আরাধ্য চলে আসলো বাসায়। মা ফিরেছে ফোনেই জেনেছে। আরু বলেছিল। আরুকে রান্নাঘরে দেখে বলল, এক কাপ কফি নিয়ে আয় তো আরু। আরু তাড়াহুড়া করে বলল, নিয়ে যান। না, তুই নিয়ে রুমে আয়। আশ্চর্য, দেখছেন তো রাজি। সো হোয়াট, চুলার পাওয়ার কমিয়ে আয়।
আরু রেগে কফি বানিয়ে রুমে নিয়ে আসলো। আরাধ্য খালি গায়ে ছিল, শার্ট পাল্টাচ্ছিল। আরু গলা কেশে বলল, বেয়াদ্দপ পুরুষ, দরজা লাগিয়ে চেঞ্জ করা যায় না? দরজা লাগালে তুই দেখতে কিভাবে আমার হট বডি? আপনার বডি দেখার জন্য কি আমি বসেছিলাম নাকি? বসে থাকবি কেন? শুয়ে থাকবি? বেয়াদ্দপ, ধরুন কফির মগ। আরাধ্য শার্টটা পরে কফির মগ নিয়ে চুমুক বসায় তাতে। আরাধ্য তৃপ্তির সাথে বলে, একদম তোর মতন। তা আজ এক্সাম কেমন দিলি? জোশ। সিজিপিএ ভালো আসবে তো? হয়তো। কনফিডেন্স নেই? না। রাত আজ শ্বশুরকে নিয়ে হসপিটালে গিয়েছিল। শ্বশুরের হার্টের রিং বসাতে হবে। কথাবার্তা বলে এসেছে এ মাসের শেষের দিকে অপারেশন। বসার ঘরে বসে আছে কণা আয়ুষ। আয়ুষ ম্যাথ করছে। ছেলেকে আজ হঠাৎ পড়তে দেখে বেশ অবাক হলো। ছেলের পাশে বসে বলল, পড়াশোনা করছিস? বাহ। আয়ুষ বিরক্ত হয়ে বলল, কেন, আমি কি পড়াশোনা করি না নাকি? দেখি না তো করতে। আমার দিকে নজর দিলে তো দেখবে। আমাকে গুড স্টুডেন্ট হতে হবে, তারপর ভালো জব করতে হবে। এত বুদ্ধি আসলো কোথা থেকে? আমি একটা মুভিতে দেখে শিখেছি। নাম কি? জানি না, তুমি আর ডিস্টার্ব করো না, আমায় পড়তে দাও। আয়ুষ নিজের রুমে চলে আসলো। টেবিলে বসতেই ফোনটা বেজে উঠল। আয়ুষ চেয়ে দেখলো কুনালের নাম্বার। অনেক দিন পর ফোন করছে। আয়ুষ রিসিভ করে বলল, আরে কুনাল ভাই, কি মনে করে? কুনাল ওপাশ থেকে জবাব দিল, তোমার সাথে দেখা করতে আসছি, সেজন্য ফোন করলাম তোমার। আমাদের সাথে মানে? তুমি আর তোমার আরসি। আমি তো আরশোকে দেখিনি। ও, ওদের বাসায় গিয়ে দেখে নাও। তুমি আসবে না? না, আমি এখন বিজি অনেক। কেন, কি করো যে বিজি? পড়াশোনা, প্রচুর পরিশ্রম করছি। তা কত ঘন্টা পড়াশোনা করছো? এই তো 1 ঘন্টা 5 মিনিট করে। এটাকে পরিশ্রম বলছো? রাখি, তুমি গিয়ে দেখা করো। আয়ুষ ফোন কেটে পড়তে বসলো। ঘড়ির কাঁটা যখন 10-এর ঘরে আটকা তখন আশার বাড়ি ফিরল। বিধ্বস্ত লাগলো আশারকে। সন্ধ্যা জিজ্ঞেস করলো, কি হয়েছে? কাল কয় তারিখ মনে আছে? হ্যাঁ, কাল তো 24টা। সন্ধ্যার মনে পড়লো গতকাল তো শাশুড়ির মৃত্যুবার্ষিকী। কাল মায়ের মৃত্যুবার্ষিকী। মায়ের জন্য মনটা খারাপ করছে। যদি মৃত্যু অনিবার্য না হতো তাহলে আমার মা আমার কাছেই থাকতো। মৃত্যুর মতন সত্যি আর কোনো কিছুই নেই, এটা মেনে নিতেই হবে। আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার বাড়ছি। আশার ফ্রেশ হয়ে আসলো, খাবার টেবিলে বসে পড়ল। বাকিরা কোথায়? ওরা খেয়ে ঘুমিয়ে গেছে। ও, তুমিও তো খাওনি। বসো, একসাথে খাই। সন্ধ্যা নিজের জন্য খাবার বেড়ে একসাথে খেয়ে নিল। খাওয়া শেষে দুজনেই চুপচাপ বসে থাকে কিছুক্ষণ। আশার প্লেটটা এক পাশে রেখে হালকা গলায় বলে, কত কষ্ট করে আমাকে আর রাতকে মানুষ করেছে আমার মা। বাবা মারা যাবার পর নিজ হাতে পুরো সংসার চালিয়েছে। কষ্ট হলেও কখনো টু শব্দ অবধি করেনি। ধৈর্য ছিল আমার মায়ের ভীষণ। সন্ধ্যার চোখে একটা নরম দৃষ্টি জমে। সে আস্তে করে বলে, তাই তো, আপনি এতটা নীরব থাকেন সব সময়। কারোর প্রতি কখনো বেশি অভিযোগ করতে দেখিনি আপনাকে। আশার মাথা নাড়ল ধীরে। মায়ের কাছ থেকেই শিখেছি সবকিছুর চেয়ে বড় ধৈর্য। আর এই সময়টায় সেই ধৈর্যই ভরসা। একটা গভীর নিঃশ্বাস ফেলে আশার উঠে দাঁড়ায়। সন্ধ্যা তার দিকে তাকিয়ে থাকে। ক্লান্ত নরম একটা মুখ, চোখে গভীর অন্ধকার। আশার সন্ধ্যার কাঁধে হাত রাখে। রান্নাটা আজ অন্যরকম লাগলো। আরো রেঁধেছে, ভালো হয়নি? ভালোই ছিল, কিন্তু আমি মায়ের পরে তোমার হাতে রান্না খেয়ে অভ্যস্ত। ভোরবেলায় আরু ঘুম থেকে উঠে দেখে বারান্দায় বসে আছে আরাধ্য। সিগারেটের ধোঁয়া বাতাসে মিশে গেছে। তার পাশে গিয়ে দাঁড়ায় আরু। এই ভোরে ব্যালকনিতে আপনি সিগারেট খাচ্ছেন? ঘুম থেকে উঠেছেন কখন? একটু আগেই। তা সিগারেট কেন খাচ্ছেন? ভাবছিলাম কিছু জিনিস, সেই জন্য। কি ভাবছিলেন? ভাবছি তুই যদি আমার জীবনে না আসতি তাহলে আমার কি হতো। কি হতো? কচু গাছের সাথে ফাঁসি নিয়ে মরতে যেতেন? মরতাম না, বাট কি? তোর জামাইকে মেরে তোকে বিধবা করে বিয়ে করে ফেলতাম। পাগল। তাহলেই তোর প্রেমে উন্মাদ আমি। আর এই উন্মাদনা না থাকলে জীবনটা অনেক বেশি নিরামিষ হতো। আরও চুপ থাকে। ধীরে এসে আরাধ্যর পাশে বসে। তারা দুজনেই চুপচাপ। নীরব শহরের ভেতর নিজেরা এক একটা শব্দ হয়ে ভাসে। দূরে আজানের ধ্বনি বাজে। সূর্য উঠছে ধীরে। আরাধ্য আর আরও উন্মাদ প্রেম আর চুপচাপ ভালোবাসার একটা ছোট্ট গল্প হয়ে বসে থাকে সেই আলোয়। আকাশটা মেঘলা, হালকা ঠান্ডা বাতাস বইছে। চারিদিকে একরকম নিস্তব্ধতা। সকাল 8টার দিকে আসার একটা গাড়ি বের করে। মুখে একটুকুও কথা নেই, চোখে অন্যমনস্কতা। রাস্তার প্রতিটা বাঁক যেন তাকে শূন্যতার ভেতরে টেনে নিয়ে যাচ্ছে। আজ
মায়ের মৃত্যুবার্ষিকী। গতকাল অর্ধেক দিন কাজে কাটিয়ে দিলেও ভেতরের অস্থিরতা থামেনি। এক নজর মায়েকে দেখবে। সকাল বেলায় আসার একাই আসে কবরস্থানে, তারপর বিকেলে সপরিবার আসে কবর জিয়ারত করতে। প্রতি বছর আসার কবর জিয়ারত করে। কবর জিয়ারত না করলে তার মনটা যেন দগ্ধ হয়ে থাকে। রাজাবাজার কবরস্থান, নামাজের মাঠের পাশ ঘেঁষে একটু ভেতরে ছোট মাটির উঁচু ভিটা। সাদা সিমেন্টের ফলকের কালি উঠে গেছে খানিকটা। আশার ধীরে হাঁটছে, হাতে পানির বোতল, কাঁচা গোলাপ আর সূরা ইয়াসিনের একটা ছোট্ট বই। মায়ের কবরে পৌঁছে প্রথমে হাত দিয়ে মাটি ছুঁয়ে নেয়, তারপর গোলাপ ফুলগুলো রেখে দেয়। বোতলের পানি ঢেলে দেয় কবরের চারপাশে। ধীরে বসে পড়ে সে, মাথা নিচু করে, ঠোঁট নেড়ে সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, সূরা ইয়াসিন পুরো স্মৃতি ভেসে ওঠে মায়ের কণ্ঠে বলা কথাটা। আষাঢ় কখনো কারো কষ্টের কারণ হোস না। মায়ের হাতে সেই গরম ভাতের গন্ধ, অসুস্থ শরীরেও দরজার পাশে দাঁড়িয়ে অপেক্ষা করা, সব কিছু যেন এখনও চোখে ভাসে। চোখের কোণায় পানি জমে। আশার হাত দিয়ে মুছে নেয়। মা, তুমি বলেছিলে মরে গেলে কেউ মনে রাখে না, কিন্তু আমি তো এখনো প্রতিদিন তোমায় অনুভব করি। জানো মা, তোমার মতো মানুষ পৃথিবীতে আর কেউ নেই। আমি চাইলেও তোমার মতো হতে পারবো না। আশারের গলার স্বর ভার হয়ে আসে। তুমি দোয়া করো মা, আমি যেন তোমার মতো সহজ সহনশীল আর শান্ত মানুষ হতে পারি, সবাইকে আপন করে নিতে পারি। আর হ্যাঁ, তুমি যেভাবে ভালোবাসতে, আমিও যেন সবাইকে ঠিক সেভাবেই ভালোবাসতে পারি। শেষে 2 হাত তুলে মোনাজাত করে আশার। আল্লাহ, আল্লাহ, তুমি আমার মাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দাও, তার ভুল ত্রুটি মাফ করে দাও, আমাকে তার জন্য সাদকায়ে জারিয়া বানিয়ে দাও। অনেকক্ষণ পরে ধীরে উঠে দাঁড়ায় আশার, আর একবার কবরে হাত রাখে। আসছি মা, আবার আসবো। চোখের কোণ ঝাপসা হয়ে আসে। ধীরে পেছনে ফিরে হাঁটতে থাকে। আকাশ তখনও মেঘলা, কিন্তু বাতাসে কেমন এক অশান্তি। গাড়ির শব্দে গেট খোলার শব্দ হলো। আরু তখন বারান্দার ভেজা কাপড় চোপড় শুকাতে দিচ্ছিল। সে নিচে তাকিয়ে দেখলো আশার নেমে যাচ্ছে গাড়ি থেকে। হাঁটার গতি ধীর, মুখে কোনো রকম ভাবশেল নেই। সন্ধ্যা তখন রান্নাঘর থেকে বেরিয়ে এসে দরজায় দাঁড়ায়। মায়ের কাছে গিয়েছিলেন? আশার জুতা খুলতে খুলতে বলল, মায়ের কাছে গেলে সবকিছু তুচ্ছ লাগে। মানুষের ভেতরে যত রাগ, কষ্ট, দুঃখ জমে থাকে না কেন, ওখানে গেলে মনে হয় পৃথিবীর কোনো কিছুই আর গুরুত্বপূর্ণ না। সন্ধ্যা কিছুক্ষণ চুপ থেকে বলল, রাগ বা অভিমান জমিয়ে রাখা মানেই জীবনের সময় নষ্ট করা। অনেকটা বড় হয়ে গেছে সন্ধ্যা। সন্ধ্যা ফিক করে হেসে উঠল। ছেলে বিয়ে করিয়েছি, কয়দিন পর দাদি হব। আপনি কি এখনো ছোট ভাবেন নাকি আমায়? তুমি শুরু থেকেই ভীষণ ম্যাচিওর। জীবনের কাজে হার না মানলেই মানুষ ম্যাচিওর হয় না, আর আমি পরিবারের ধাক্কায় ম্যাচিওর হয়েছি। জীবনে 2-1টা ধাক্কা খাওয়া আবশ্যক। বিকেলের দিকে সপরিবারে আশার ফের আসে মায়ের কবরে। রাতও আসে। রাত মায়ের কবরের পাশে বসে থাকে নির্বাক হয়ে। এই দিনটায় মাকে বেশি মিস করে রাত। হুজুরের সাথে কথা বলল আশার, নতুন করে মায়ের কবরের চারপাশে বেড়া দিবে। কালকেই কাজ ধরবে হুজুর বলেছে। কবর জিয়ারতের শেষে সন্ধ্যার দিকে সবাই আশারদের বাসায় আসে। আজও বাসাতেই থাকবে সবাই। বসার ঘরে সবাই বসা। আরাধ্যর বাবার পাশে বসেন। তার মেডিকেল পড়া শেষ। আশারের হসপিটাল থেকে ফোন এসেছিল। সেই হসপিটালে জয়েন হতে বলছে। বাবার কাছে পরামর্শ নিল সে কি জয়েন হবে। আশার জয়েন হতে বলল। বেশ নামকরা হসপিটাল, সেখানে বাবা ছেলে একসাথে কাজ করলে ভালোই হবে। সামনের সপ্তাহে জয়েন করবে বলে স্থির করলো। রাতে খাবার খেয়ে যে যার রুমে শুতে গেলেও আশার আর ঘুমায় না, বসার ঘরে বসে থাকে। আজ আয়ুষ একটুও আরশি করেনি। তার মাথায় ভালো কিছু করার নেশা চেপেছে, কিন্তু বেচারা বেশি পরিশ্রম করতে পারে না। 30 মিনিট পড়তে না পড়তেই হাঁপিয়ে যায়। ভাইয়ের এমন বদলের কথা শুনে আরও একটু খুশি হলো। না জানি এই বদল কতদিনের জন্য। পরের দিন কুনাল আসলো তার মায়ের সাথে আশারদের বাসায় এসে আয়ুষকে দেখে কুনাল বলল, তুমি না ব্যস্ত, আসবে না? আমার আগেই দেখি এসে বসে আছো। আয়ুষ চিকেন ফ্রাই খেতে খেতে বলে,
আমার বাবা মা নিয়ে এসেছে, সেজন্য এসেছি। কোনা শরীফার সাথে কথা বলতে লাগলো। কুনাল আশেপাশে তাকে আরশিকে খুঁজতে লাগলো। কিছু খুঁজছো? আয়ুষের কথায় কুনাল আমতা আমতা করে বলল, তোমার আরশিকে রুমে বোধহয়। ডেকে আনো। দরকার কার? আমার। তাহলে তুমি যাও। কুনাল উঠে দাঁড়াতেই দেখলো আরুর সাথে আরশি আসছে, একদম পুতুলের মতো মেটা। ওটা আরশি? আয়ুষ একবার আরশির দিকে তাকিয়ে বলল, ভীষণ কিউট তো। আমার আরো যে সেজন্য। আরশি যদি তোমায় বিয়ে করতে না চায় তখন? কেন চাইবে না? তোমার থেকেও বেশি হ্যান্ডসাম আমি। ভবিষ্যৎ তো আর বলা যায় না, ধরো করতে চাইলো না বিয়ে, তখন? ভবিষ্যতেটা ভবিষ্যতে দেখা যাবে। আরো সে এমন কিছু করবেই না। বাবা চাচা বলেছে আরো সে আমার। কুনাল বাঁকা হেসে বলল, ও আচ্ছা। আজ আরাধ্যের হসপিটালের প্রথম দিন। আরও নিজের হাতে সকালে উঠে আরাধ্যের পছন্দের সব খাবার রেঁধেছে। আরাধ্য সাদা রঙের শার্ট পরে, তার উপর সাদা অ্যাপ্রন পরে, গলায় স্টেথোস্কোপটা ঝুলিয়ে নিচে আসলো। আরও খাবার সাজিয়ে অপেক্ষা করছিল আরাধ্যর। আরাধ্যর টেবিলে এসে নিজের পছন্দের খাবার দেখে স্মিত হেসে বলল, বাহ, বরের প্রতি ভালোবাসা দেখি দিনকে দিন বেড়েই চলেছে রে তোর আরু। আরও প্লেটে খাবার বেড়ে বলল, 10টা না 5টা না একটা মাত্র জামাই, তাকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো? এত ভালোবাসা ভালো নয় রে আরু। কি বাইরে নজর দিচ্ছেন নাকি আজকাল? আস্তাগফিরুল্লাহ, আমি অমন পুরুষ নাকি ঘরে বউ রেখে বাহিরে নজর দিব? বাহিরে নজর দেওয়ার আগে আমার চোখে ঠাডা পড়ুক। শুনুন, হসপিটালে তো সুন্দর সুন্দর মহিলা ডক্টর নার্স থাকবে। সে তো মেডিকেল কলেজেও ছিল। সোজা যাবেন, অপারেশন করবেন, তারপর সোজা বাড়ি চলে আসবেন। এর মাঝে নো ইটিস ফিটিস কারোর সাথে, ওকে? যথা আজ্ঞা ম্যাডাম। এবার খেতে পারি? খান। তুইও খা আমার সাথে। না থাক, এক প্লেটে খা, তাহলে মিল মোহাম্মত বাড়ে। কেন, মিল মোহাম্মত কি কম নাকি আমাদের মাঝে? না, আরো ভরপুর হবে, খেলে আয়। আরাধ্য পরোটায় কষা মাংস ভরে আরুর মুখে তুলে দিল। খাওয়া দাওয়া শেষে আরাধ্য হাত ধুয়ে আরুর কপালে চুমু দিয়ে বলল, বাবাকে সবসময় দেখেছি যাওয়ার আগে মায়ের কপালে ভালোবাসার পরশ এঁকে দিয়ে তারপর কাজে যেত। আমার কাজের শুরুটা না হয় বাবার দেখানো পথ ধরেই হোক। পেছন থেকে সন্ধ্যা বলল, মাকেও জড়িয়ে ধরতো তোর বাপ, শুধু বউকে একাই না। আরাধ্য মুস্কি হাসলো। আরুকে ছেড়ে আরাধ্য মায়ের কাছেই যেত। তার আগেই সন্ধ্যা এসে হাজির। আরাধ্য মাকে জড়িয়ে ধরে বলল, কিছুই ভুলিনি, সাবধানে থেকো। সন্ধ্যা ছেলের গালে 2 হাত দিয়ে বলল, সাবধানে যাস। আরাধ্য বেরিয়ে আসলো। বাসা থেকে গাড়িতে করে হসপিটালের অবধি যেতেই 30 মিনিট লাগে। আরাধ্য হসপিটালে আসতেই আরাধ্যকে তার কেবিনের দিকে নিয়ে যাওয়া হলো। কেবিনের সামনে লেখা আছে ডক্টর আরাধ্য আহমেদ। আরাধ্য ভেতরে ঢুকলো। আশার ছেলে এসেছে বলে ছেলের কেবিনে আসলো। আরাধ্য আশেপাশে তাকিয়ে দেখছে কেবিনের। আশার ছেলেকে ধরে চেয়ারে বসালো, তারপর নিজেও বসে বলল, ওয়েলকাম টু আওয়ার হসপিটাল। থ্যাংক ইউ বাবা। পেছন থেকে এক নার্স জানালো আজ 12টায় একটা অপারেশন আছে, যেটার দায়িত্ব আশার আরাধ্য দুজনের। হসপিটালের প্রথম দিনটাই আরাধ্য সুযোগ পেল বাবার সাথে অপারেশনের। ঠিক 12টায় আরাধ্য আশার একটা অপারেশন করলো। দুপুরে আরু সন্ধ্যা খাবার খেতে বসেছে। আরু খাবার মুখে দিতেই কেমন জানি অস্থির লাগলো। 2 লোকমা খেতেই আর খেতে পারলো না, হাঁসফাঁস করলো। সন্ধ্যা বিষয়টা নজর করে বলল, কোনো সমস্যা হয়েছে? কেমন জানি গা গোলাচ্ছে, খেতে ইচ্ছে করছে না। আচ্ছা, তাহলে জোর করে খেতে হবে না, রেখে যা, আমি ধুয়ে রেখে দিব নে। আরু হাত ধুয়ে রুমে আসতেই দেখলো বিছানায় থাকা ফোনটা বাজছে। আরু ফোনটা কানে দিতেই আরাধ্য বলল, কিরে, সেই কখন থেকে ফোন দিচ্ছি, কই ছিলি? এই তো খেতে গিয়েছিলাম, কিন্তু খেতে পারিনি। কেন? কেমন একটা লাগলো দুগাল খেতেই। গ্যাস্ট্রিকে চাপ দিয়েছে নাকি? ড্রয়ার থেকে ওষুধ খা। বাসায় আসবেন কখন? কেন, মিস করছিস নাকি? আচ্ছা রাখছি তাহলে। আরু ফোনটা রেখে গ্যাস্ট্রিকের একটা ওষুধ খেয়ে বিছানায় শুয়ে পড়ল। ঘুম পাচ্ছে। আরু ঘুমিয়ে পড়লে এই ঘুম গিয়ে ভাঙলো সন্ধ্যার দিকে। সন্ধ্যার ডাকে। মাগরিবের আজান দিয়েছে। সন্ধ্যা ডেকে উঠে বলল, আরু ওঠ, আজান দিচ্ছে, এই সময় ঘুমানো উচিত না। আরু উঠে বসলো। মাথা ব্যথা করছে। সন্ধ্যা আরুকে মাথা চেপে বসে থাকতে দেখে জিজ্ঞেস করলো, কি হয়েছে? মাথা ব্যথা করছে। সন্ধ্যা ড্রয়ার থেকে মলম বের করে আরুর কপালে লাগিয়ে মালিশ করতে লাগলো। আরু হুট করে মনে পড়লো রাতের রান্নার কথা। মামনি রান্না
সব করা শেষ? 7টার দিকে ক্লান্ত শরীর টেনে বাড়ি ফিরল আশার আরাধ্য। আরাধ্য রুমে ফিরে আরুকে শুয়ে থাকতে দেখে বলল,